This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এখনো পর্যন্ত যে ট্রেন্ড তাতে ম্যাজিক ফিগার অনেকটাই মানে ম্যাজিক ফিগারকে পিছনে ফেলে দিয়ে বিজেপি হু হু করে কিন্তু এগিয়ে চলেছে। এখনো পর্যন্ত বিজেপি 47টি আসনে এগিয়ে রয়েছে। আম আদমি পার্টি যে আঞ্চলিক দল হিসেবে দেশের মধ্যে নজির গড়েছিল, সেই আম আদমি পার্টি 2015-2025 এর পর 2015-2020 পর 2025 এসে একটা বড় ধাক্কা, 22টি আসনে এগিয়ে রয়েছে আম আদমি পার্টি। এবং কংগ্রেস, যেটা আমাদের নজর ছিল যে এটা কি ত্রিমুখী লড়াই, কিন্তু এখন একটা বড় প্রশ্ন আদৌ কোথায় এটা ত্রিমুখী লড়াই কিনা, কারণ এখানে লড়াই দেখতে পাচ্ছি এবং ব্যবধান যেটা ক্রমশই বাড়িয়ে বিজেপি এগিয়ে গিয়েছে আপের থেকে। কংগ্রেসের অবস্থা কি? কিন্তু তার মধ্যে আরো একটা আপডেট দিয়ে রাখি, এই মুহূর্তে আপডেট, অরবিন্দ কেজরিওয়াল এগিয়ে গেলেন। আমরা এতক্ষণ দেখছিলাম অরবিন্দ কেজরিওয়াল তার আসনে তিনি পিছিয়ে ছিলেন, তার কেন্দ্রে তিনি পিছিয়ে ছিলেন, আর এই মুহূর্তে দাঁড়িয়ে অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টির যিনি মুখ এবং গোটা দেশের কাছে একটা ক্লিন ইমেজ তৈরি করার চেষ্টা করেছিলেন, সেই আম আদমি পার্টির নেতা মনীষ সিসোদিয়া আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা এই মুহূর্তে দাঁড়িয়ে জঙ্গপুরাতে তিনি পিছিয়ে ছিলেন, কিন্তু এই মুহূর্তে আপডেট আসছে তিনি এগিয়ে গেলেন, কিন্তু অতিশী পিছিয়ে ছিলেন, এখনো তিনি পিছিয়েই রয়েছেন। মনীষ সিসোদিয়া, যাকে নিয়ে প্রচুর বিতর্ক, প্রচুর দুর্নীতির বিষয় সামনে এসেছিল, সেই মনীষ সিসোদিয়া জঙ্গপুরা থেকে কিন্তু এগিয়ে রয়েছে। অরবিন্দ কেজরিওয়াল এগিয়ে গেলেন, এতক্ষণ অব্দি পিছিয়ে ছিলেন অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া, কিন্তু এখন তারা দুজনেই এগিয়ে গেলেন, কিন্তু অতিশী এখনো পর্যন্ত পিছিয়ে রয়েছে। কিন্তু বিজেপি সব কিছুকে পিছনে ফেলে অনেকটাই ব্যবধানে এখনো পর্যন্ত, বলবো এটা ট্রেন্ড, গড়িতে সকাল 10টা বাজে, এখনো অব্দি বিজেপি 47টি আসনে এগিয়ে গেল আর কংগ্রেস একটি। বিজেপির সদর দপ্তরে এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে, কারণ খরা কাটিয়ে পদ্ম ফুটবে দিল্লিতে। সদর দপ্তরে জ্যোতির্ময় কর্মকার আমাদের রিপোর্টার রয়েছে। ছবিটা কি দেখছো জ্যোতির্ময়? এখন বিজেপি কর্মীদের আসা যাওয়া কি বাড়লো? দেখো, সকাল 9টায় যখন প্রথম আমরা ছবি দেখিয়েছি, সেই সময় আমরা দেখিয়েছি যে বিজেপি সদর দপ্তরের যে গেট, সেই গেট সম্পূর্ণভাবে বন্ধ ছিল। সকাল 9:30টায় আমরা দেখেছি যে সেই গেট খোলা হয়েছে, এবং সেই সময় আমরা খবর দিয়েছিলাম যে বিজেপির নেতাকর্মীরা এক এক করে তারা আসতে শুরু করেছেন। এই মুহূর্তে সকাল 10টায় যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি যে স্টেট অফিস, তার গেট সম্পূর্ণভাবে বিজেপির নেতা কর্মী এবং সংবাদ মাধ্যমের ভিড়ে সম্পূর্ণভাবে অবরুদ্ধ, ভেতরে ঢোকার জায়গা কার্যত নেই। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে যে ছবিটা বদলাচ্ছে, সেই ইঙ্গিত কিন্তু ক্রমশ স্পষ্ট। দিল্লির বিভিন্ন প্রান্ত থেকে বিজেপির যারা স্থানীয় নেতা তারা ছুটে আসছেন এই সদর দপ্তরের উদ্দেশ্যে। কিন্তু আম আদমি পার্টি বারবার ধরে যে কথা বলছে, যে খবর আমাদের কাছে আসছে, যে সেখানে এই মুহূর্তে অবশ্যই নিস্তব্ধতা রয়েছে, কিন্তু নেতারা বলছেন খেল আভি বাকি হ্যায়। তাদের বক্তব্য, যেভাবে অরবিন্দ কেজরিওয়াল পিছিয়ে থেকে ধীরে ধীরে তিনি এগোতে শুরু করেছেন, যেভাবে মনীষ সিসোদিয়া এগোতে শুরু করেছেন, কালকাজির খেলাও ঘুরবে, ওখলার খেলাও ঘুরবে, কিন্তু খেলা আদতে ঘোরে কিনা সেদিকে আমাদের নজর থাকবে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখাবো যে জয় শ্রীরাম স্লোগান ইতিমধ্যেই উঠছে। পার্টির তরফ থেকে একেবারে স্পষ্ট নির্দেশ যে যতক্ষণ পর্যন্ত না সামগ্রিক চিত্রটা পুরোপুরিভাবে স্পষ্ট হয়ে যাচ্ছে, নির্বাচন কমিশন বিজেপিকে জয়ী বলে ঘোষণা করছে, ততক্ষণ পর্যন্ত কোনো বিজয় উল্লাস হবে না। কিন্তু সেই পার্টির নিষেধাজ্ঞা বাদ রেখে এই মুহূর্তে বিজেপি স্টেট অফিস থেকে ইতিমধ্যেই জয় শ্রীরাম স্লোগান উঠতে শুরু করেছে, যেটা অত্যন্ত ইঙ্গিতবহ একটি বিষয়। এবং অপর দিক থেকে যে কথা আমি বলছিলাম, যে আম আদমি পার্টির তরফ থেকে দাবি করা হচ্ছে যে খেলা এখনো বাকি রয়েছে। দেখা যাক জ্যোতির্ময়, তারা বলছেন খেলা এখনো বাকি রয়েছে। খেলা কি তাহলে ঘুরতে পারে, বা খেলা কি ঘুরে যাবে? সেটা তো সময় যত এগোবে ততই আস্তে আস্তে বিষয়টা পরিষ্কার হবে। কিন্তু বিজেপি অন্দরে, অর্থাৎ তাদের মধ্যে কিন্তু এই মুহূর্তে একটা উল্লাস, মানে চাপা উল্লাসই বলা যায়, খানিকটা সামনে আসছে। আমি অবশ্যই এক্সপার্টদের সঙ্গে কথা বলবো, জ্যোতির্ময় তো রয়েছে, কিন্তু এই মুহূর্তে এক্সপার্টরা কি মনে করছেন এখনো পর্যন্ত এই ট্রেন্ড দেখে? আমাদের সঙ্গে অধ্যাপক এবং রাজনৈতিক বিশেষজ্ঞ ঝন্টু বরেক রয়েছেন।
ছোটবাবু, একটা স্পেসিফিক প্রশ্ন, এক্ষেত্রে দিল্লির ইলেকশনের ক্ষেত্রে বেশ কয়েকটা ইস্যু গুরুত্বপূর্ণ, যেখানে মহিলা ভোট রয়েছে, যেখানে জনমোহিনী প্রকল্প রয়েছে, কিন্তু আমার যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে অবাক করা বিষয় লাগছে সেটা হচ্ছে মুসলিম ভোটটা, যেটা এই ইলেকশনের ক্ষেত্রে অনেকেই বলেছিল যে এই ভোটটা হয়তো কোনোভাবে কংগ্রেস নিয়ে নিতে পারবে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে খবর রয়েছে এই জায়গাগুলোতে বিজেপি এগিয়ে রয়েছে। এটা কি অবাক করছে? না, অবাক করা হয়নি, কারণ আমরা দিল্লিতে যখন এই ভোট সার্ভে করতে গিয়েছিলাম, মূলত যে 7টি মুসলিম অধ্যুষিত বিধানসভা, যে ওখলা, বাবরপুর, মুস্তাফাবাদ, সিলামপুর, মাটিয়া মহল, বাল্লিমারান, চাঁদনি চক, এগুলোতে কিন্তু আমরা মুসলিম মানুষের মধ্যেই শুনেছিলাম যে আমাদের হৃদয়টা কংগ্রেস আর মনটা হচ্ছে আপ। এইটা কিন্তু তাদের কনসলিডেটেড স্লোগান। কিন্তু ওরা 2020 সালে যখন এই লকডাউনের আগ মুহূর্তে বা তবলিকি লিগকে যখন ব্যান করা হলো, বা শাহিনবাগের যে সিএ বিরোধী আন্দোলনের জন্য যে একটা বড় অবস্থান হয়েছিল, সেখানে আপের ভূমিকাটায় কিন্তু তারা রীতিমতো হতাশায় ভুগছে, এবং একটা নবপ্রজন্মের মুসলিম কিন্তু জাতীয়তাবাদীর দিকে ঝুঁকেছে। কারণ কংগ্রেস ক্ষমতায় আসবে না, একটা মানুষের ট্রেন থাকে না যে ক্ষমতায় আসবে তার দিকে যাবে, কিন্তু যারা কংগ্রেসও ক্ষমতায় আসছে না বলে তারা আপের দিকে ঝুঁকেছিল। আপও যখন এখানে একের পর এক দুর্নীতি বিরোধী স্লোগান দিয়ে লোকপালকে ভারতবর্ষের লোকের কাছে পরিচিত করে দিয়ে, কিংবা একের পর এক দুর্নীতি বিরুদ্ধে স্লোগান এমন জায়গায় নিয়ে গিয়েছিল যে 2020 সালে তোমরা জানো গোয়ার নির্বাচনে শুধুমাত্র তৃণমূলের সাথে জোট এই কারণেই করেনি, অতীশী প্রেস মিট করে বলেছিল যে দুর্নীতি মুক্ত স্বচ্ছ একটা প্রশাসনের নামই আপ, আমরা তাই তৃণমূলের মতো দুর্নীতিগ্রস্ত দলের সাথে জোট করব না। এত কিছু ইস্যুর পরেও যে ধাক্কাটা ইমেজে লেগেছে, তারপরে তাদের যে এই সংখ্যালঘুদের পাশে থাকার পরিবর্তে সফট হিন্দুত্বকে কার্যত প্রশ্রয় দেওয়া, এতে কিন্তু ঘুরে গেছে। আমরা আমাদের সার্ভেতে দেখিয়েছিলাম, এবং মনে রাখবে এই যে ওখলা 50% যেখানে মুসলিম ভোটার, যেখানে দেখবে 98 থেকে 2004 পর্যন্ত কার্যত 7টাতেই ওখানে জিতেছিল কংগ্রেস, পরবর্তী পুরোটাই চলে যায় আপের কাছে। এখানকার নতুন প্রজন্মের ভোটাররা কিন্তু এই যে হৃদয়ে তাদের যে কংগ্রেস এবং মনে তাদের যে আপ, এইটার থেকে কিন্তু তারা সরে গেছে। আমরা আমাদের সার্ভে রিপোর্টটাই দেখিয়েছিলাম, তুমি যখন এটা বলছিলে জাস্ট আমি ওটাই স্টাডি করে দেখছিলাম। ফলে এরা কিন্তু এখন দেখে নিয়েছে যে যেসব মুসলিম অধ্যুষিত রাজ্যগুলোতে বিজেপি কার্যত এসেছে, সেখানে তাদের অবস্থা খুব একটা দিল্লি বা পশ্চিমবঙ্গের চাইতে খারাপ নয়। এটা কিন্তু আমরা আমাদের সার্ভেতে দেখেছিলাম। ফলে এটা একটা বড় কারণ। আরেকটা বড় কারণ, একটা বড় অংশের মুসলিম ভোটারদের মধ্যে দ্বিধাহীনতা। 3 ধরনের ভোটার আমরা দেখেছিলাম। ছোটবাবু, আমি আসবো, আপনার কাছে আসবো, কিন্তু এই মুহূর্তে আমরা দিলীপ ঘোষের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পেরেছি। দিলীপ বাবু, বিজেপির এই মুহূর্তে যে ট্রেন্ড বলছে 42টিতে এগিয়ে গিয়েছে এবং আপকে অনেকটাই পিছনে ফেলা হয়েছে, আপনার এখনো পর্যন্ত যে ট্রেন্ড সেটা দেখে কি বলবেন? দেখুন, এক্সিট পোল যা এসেছিল তাদের বেশিরভাগই সংকেত দিয়েছিল যে বিজেপি এগিয়ে আছে, বিজেপি সরকার গড়বে। কিন্তু এক্সিট পোল সবসময় ঠিক হয় না, আমরা জানি, সন্দেহ ছিলই। কিন্তু যে ট্রেন্ড এসছে গণনা, এখন আমার মনে হয় পোস্টাল ব্যালটই বেশি গণনা চলছে, তাও সেই ট্রেন্ডটাকে সাপোর্ট করছে। তো সেই জন্য মনে হচ্ছে বিজেপি মেজরিটি পেয়ে যাবে। লড়াইটা কাঁটায় কাঁটায় আছে, এটা সবাই বুঝতে পেরেছেন। সেই লড়াইয়ের মধ্যে বিজেপির দিকে যেহেতু ঝুঁকে আছে, এখনো পর্যন্ত দেখা যাচ্ছে বিজেপি এগিয়ে। আমার যেটা মনে হচ্ছে যে শেষের দিকে বিজেপির দিকে এগোবে, বিজেপি 40-45-এর দিকে চলে যাবে। বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়া দেওয়ার জন্য। এবং এই মুহূর্তে আবার আমাদের দিল্লির দিকে নজর রাখতে হচ্ছে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে একটার পর একটা বক্তব্য আমাদের কাছে আসছে। এই মুহূর্তে কালকাজির যে কেন্দ্র, সেটা খুব গুরুত্বপূর্ণ। সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির যিনি প্রার্থী কি বলেছেন কালকাজি বিভুরি আমরা শুনবো, এবং কালকাজির প্রার্থী বিজেপি প্রার্থী কি বলেছেন রমেশ বিভুরি আপনাদেরকে আমরা শোনাবো। 10 साल में केजरीवाल जी एक्सपोज हो गए कि वो केवल झूठे वायदे करते हैं, कर कुछ सकते नहीं है। दिल्ली के लोगों ने इस बारी बदलाव का मूड रखा है, और जो राष्ट्र के अंदर मोदी साहब ने विकास किया पूरे देश में, दिल्ली भी उसी दिशा में चले कि दिल्ली का विकास हो। इसलिए भारतीय जनता पार्टी की सरकार बनेगी दिल्ली में।